মানে নৃসিংহপ্রসাদ ভাদুড়ীদের লেখা ছাপার জন্য প্রকাশকরা রেডি রয়েছে। আমি চাইবো যদি এখানে কেউ চান এখন তারা সরাসরি নামও করতে পারেন, কিন্তু বাকি অন্য কিছু দিলে, এবং তার থেকে বড় কথা হচ্ছে এরপরে আবার যে সমস্ত মাফিয়ার রাত চলে, মাফিয়ার লবি চলে, তারা আবার সহজে এতদিন পর্যন্ত দেখিয়ে দিত আরে ও কোটানকোট চাড্ডি, আরে ও তো বিজেপি, কোটানকোট বিজেপি, অর্থাৎ ব্রাত্য। সাহিত্য চর্চা চলছে, আমাদের দেশ, আমাদের সাহিত্য, আমাদের ভাষা, তা নিয়ে লেখাপড়ার মধ্যেও এখানে চলে আসতো রাজনৈতিক পরিচয় জোর করে চাপিয়ে দেওয়ার চেষ্টা, এবং তার জন্য নাকি ছাপা হবে, ছাপা হবে না। অথচ এই পশ্চিমবঙ্গে বসে এমন কিছু জিনিস ছাপা হয়েছে যা রীতিমতো আইনের আওতায় আসা উচিত। বিভিন্ন আমাদের চরিত্র দেবদেবী সম্পর্কে এমন কিছু সমীকরণ, ইকুয়েশন, এমন ভাষায় সেগুলোকে পাবলিশ করা হয়েছে, ভারতের মানচিত্রকে বিকৃত করে পাবলিশ করা হয়েছে বইয়ের কভার পেজ হিসেবে, তার বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেওয়া উচিত ছিল, হয়তো এখন নেওয়া হবে, কিন্তু সেগুলো ছাপার জন্য প্রকাশকরা সাহস পেয়েছিলেন। বিনায়কদা বলুন। সংক্ষেপে কয়েকটা কথা বলছি। আমি নাম করেই প্রথমে বলছি, সাহিত্য সংস্কৃতির আঙিনাটা শুধু কিন্তু কলেজ স্ট্রিট বা প্রকাশকে সীমাবদ্ধ নয়। মনে রাখতে হবে আমাদের বইগুলো লাইব্রেরিতে যায়, থাকে। আমি নাম করেই বলছি, ইটাচুনা কলেজ থেকে আমাকে আমন্ত্রণ জানানো হলো একটা সেমিনারে বলার জন্য। দুদিন পর ফোন এলো, আপনি দেশ পত্রিকায় রাম নিয়ে লিখেছেন, আপনাকে ডাকা যাবে না। ওমা, অফ দ্য রেকর্ড আমি কলেজের নামটাও বলে দিলাম, আমার কাছে ফোনটা এলো, হবে না। তাহলে রাম নিয়ে আমাদের এখানে কিন্তু কেউ জেসাস নিয়ে লিখতে পারেন, কেউ মোহাম্মদ নিয়ে লিখতে পারেন, কেউ বুদ্ধ নিয়ে লিখতে পারেন, কোনো তো অসুবিধে নেই। রাম নিয়ে লিখলে তাকে কলেজের সেমিনারে বলতে দেওয়া যাবে না কেন? এটাই হচ্ছে সংস্কৃতি। আমার যেখানে যেখানে লেখা চাওয়া হতো, আমাকে বিগত কয়েকদিন, আমি একদম নাম করেই বলছি, বসুমতী থেকে আমার লেখা দু একবার চেয়েছেন, যিনি সম্পাদক তিনি আমার লেখা চাইতেন, আমি লেখা পাঠিয়েছি, লেখা চাইলে পাঠাবো না কেন? তারপরে শুনলাম ইন্দ্রনীল সেন চান না আমার লেখা ছাপা। ইন্দ্রনীল সেন চান না? আমাকে একদম যে সম্পাদক তিনি আমাকে মানে সম্পাদকীয় কাজে চান না। তো আমি প্রথমে বুঝতে পারিনি যে এবার এটা শুধু না, অনেক এরকম প্রোগ্রামে আমাকে ডেকেছে, ডাকার পর আমি গেছি, বলছে আমাদের কিছু করার নেই, মানে নাম ছাপা হয়ে গেছে কার্ডে, আপনি আসবেন না, আগের দিন ফোন করে। এবার আমি প্রথমে ভাবতাম কি, এখানে একটা মজারও ব্যাপার আছে, এটা যে কতটা ধান্দাবাজ, কতটা স্বার্থপর। আমি প্রথমে ভাবতাম কি যে এটা বোধহয় আদর্শগত কারণে আমাকে বোধহয় এরকম করা হচ্ছে বা এরকম এইতে। এইবার আমি একজনকে মানে এরকম চলতে চলতে, এবার আমাদের এমন কিছু নয়, কিন্তু সব জায়গা থেকে একটা মানুষের নাম কাটা যাচ্ছে, আমার মনে ওনার আমাকে নিয়ে কি অসুবিধে, আমি তো ভালো করে চিনিও না। এবার আমি জানতে পারলাম, আমি 20 বছর আগে অধুনা লুপ্ত একটি পত্রিকার হেডলাইনগুলো তুমি জানো, ওগুলো আমরা করি না অন্য, আমি একটা গানের প্রোগ্রামের রিভিউ করেছিলাম। সেই রিভিউটার হেডলাইন ছিল শ্রীকান্ত আচার্য ছাপিয়ে গেলেন ইন্দ্রনীলকে। এই হেডলাইনটা সে সম্পাদক করেছিলেন, কিন্তু 20 বছর ধরে সে এই রাগটা পুষে রেখে দিয়েছে যে ও বলেছিল না, মানে ভিন্ডিকটিভ পলিটিক্স যাকে বলে। ভিন্ডিকটিভ, এই নকল নীলরা। এবার একটা জিনিস এখানে রাখতে হবে, আমরা যে সাহিত্যের কথা বলছি, সাহিত্যে কিন্তু তত টাকা নেই। গান, সিনেমা, নাটক, তাতে আমি তো বলছি প্রত্যেকটা সরকারে, আমি জিনিসটা ক্লিয়ার করে দিই আজকে, একটা জিনিস সমস্ত সরকারের বিভিন্ন কমিটি থাকে, বিভিন্ন প্রোগ্রাম থাকে, তাতে যারা টাকা পেতেন, এবং তাতে তো কবি সাহিত্যিকদের আমন্ত্রণ করা হয়, তারা কবিতা পড়েন, কেউ তারা আমি 2011 থেকে 2026 অবধি, আর 2011 থেকে 2026-এর মধ্যে শুধু 22 আর 23 দুটো বছর আমাকে বাংলা একাডেমিতে জানি না কি কৃপা করে ডেকেছিল। 2011 থেকে 21 পর্যন্ত বাংলা একাডেমির কোনো অনুষ্ঠানে, যে সরকারি অনুষ্ঠানে আমাকে ডাকা হচ্ছে, ওই সরকারের প্রথম দিকে, পরে লিটল ম্যাগাজিন মেলাতেও বাদ দিয়ে দেয়, আমার মতো আরও কেউ আছেন, আমাদের কিন্তু ডাকা হয়নি। এবার তারা যারা তখন চালাতেন, যারা এইতে করতেন, এই নামগুলো সমস্তই এখানেইতে আছে। এবং তারপরে যখন ব্রাত্য বসুর জমানা এলো, মনে হলো যে একটুখানি উনি যখন চালাবেন হয়তো একটু এইতে হলো, কিন্তু এক বছর পরই আবার হ্যাঁ, যে কোথাও পরে তো যারা 88 বছরের একজন কবি কমল দেশিকদা, তিনি আমার কাছে ফোন করে কাঁদছেন যে একজন একাডেমির সদস্য, আবার বলছি যে জায়গাটা থেকে, আমি তো তাকে ফোন করে বলছেন আপনারা তার সাথে যোগাযোগ করতে পারেন, অভয়া নিয়ে কবিতা লিখছেন, মেরে যখন ঠ্যাং খোড়া করে স্টেশনে বসিয়ে রাখবো বাড়ির সামনে, তখন অবস্থাটা বুঝতে পারবেন। কমল দেশিকদার নাম করে বলছি, 88 বছর বয়স, একটা অভয়া নিয়ে কবিতা লিখেছেন, তাকে এই থ্রেটের মুখে পড়তে হচ্ছে। এদের মুখে আজকে যখন গণতন্ত্র, ইনক্লুসিভনেস, সবাইকে নিয়ে চলতে হবে, এই কথাগুলো শুনি, তখন খুব হাসি পায়। আর তৃতীয় একটা কথা আমার মনে হয়, যেটা সরকারের টাকা কিন্তু ট্যাক্স পেয়ার্স মানি, ঠিক ব্যক্তিগত কার সাথে কার সম্পর্ক, এগুলো নিয়ে আমরা অনেক সময় নষ্ট করি। একটা
শ্বেতপত্র প্রকাশক, কারা ট্যাক্স পেয়ার্স মানি থেকে কোনো অর্গানাইজেশন থেকে, সেটা এই নজরুল একাডেমি হতে পারে, লোক সংস্কৃতি পরিষদ হতে পারে, কর্পোরেশনের পুরুষশ্রী হতে পারে, বাংলা একাডেমি হতে পারে, কবিতা একাডেমি, যা কিছু সরকারের টাকা কারা কারা মাসে কত করে পেয়েছেন এবং তারা কি কাজ করেছেন, সরকারি টাকা, এইটে আমার মনে হয় সামনে আসা দরকার। মানে তিনি সাহিত্য চর্চা করলেও, কবিতা চর্চা করলেও, এবং তিনি কাদেরকে কি করেছেন সেগুলো বাদ রেখে খুব যুক্তিযুক্ত এবং যুক্তিসঙ্গত একটা দাবি জানালেন বিনায়ক বন্দ্যোপাধ্যায়। তিনি বললেন যে এই বিগত 15 বছরে যারা সরকারের থেকে টাকা নিয়েছেন সেই টাকাটা তিনি করেছেনটা কি। মানে আমি জানি অন্তত সাম্প্রতিক সময় নৃসিংহ প্রসাদ ভাদুরী তার নিজের একটা বিষয় সামনে চলে এসেছে, তিনি বেশ অনেকটা টাকা তাকে অ্যালট করা হয়েছিল রিসার্চের জন্য, এবং সেই রিসার্চ অনুযায়ী মানে রামায়ণ কেন্দ্রিক বোধহয় কোনো রিসার্চ তিনি করছিলেন, তার কোনো কাগজ তিনি জমা করতে পারেননি, বোধহয় তাকে কিছুটা অংশ ফেরতও দিতে হয়েছে, পুরোটা কিনা আমি এখনো পর্যন্ত নিশ্চিত নই। আমার বক্তব্য তাহলে যারা এটা ঠেকা নিয়ে বসে রয়েছেন, যারা বাঙালির মনে, শুরুতেই বলছিলেন মানুষদা যে সিলেবাস কমিটির চেয়ারম্যান একজনকে করা হয়েছিল যিনি তৎকালীন শিক্ষামন্ত্রীর ঘনিষ্ঠ, তার পিএইচডি নেই, তিনি সিলেবাস কমিটির চেয়ারম্যান হয়ে গিয়েছিলেন, তিনি খুব নকশালপন্থী ছিলেন, তারপরে তিনি রামধনুটাকে রংধনু করেন, তার পিএইচডি পর্যন্ত নেই, তিনি কি করে সিলেবাস কমিটির চেয়ারম্যান হলেন? কে ছিলেন সিলেবাস কমিটির চেয়ারম্যান সেই সময়? অভিক মজুমদার। অভিক মজুমদার তো আমি শুনছি এখন তিনি নাকি একটু পালাবদলের শুধু পথে হাঁটছেন। এখানে ছৌ নাচ নিয়ে একটা আর্টিকেল আছে, স্কুল সিলেবাসে ছিল। ছৌ নাচের বৈশিষ্ট্য হচ্ছে আপনাকে ছৌ নাচের ইতিহাস লিখতে গেলে প্রথমেই গণেশ বন্দনা দিতে হবে, এটা বাধ্যতামূলক ওই সংস্কৃতি। তিনি এসে প্রথমেই গণেশ বন্দনাটা বাদ দিন যে এটা সবার পড়ার জন্য নয়, মানে একটা সংস্কৃতির পুরো মাথাটাকেই ছেটে দিয়েছিলেন। এবং তিনি আমাকে একটা জায়গায় আমি গেছিলাম, আমরা যখন আমাকে তিনি বলেছিলেন যে তোদের মহারাষ্ট্রে পাঠিয়ে দেবো, তোদের এখানে তোদের কবিতা, তোরা মহারাষ্ট্রে গিয়ে কবিতা পড়। আমি যদি বলে থাকি এরপরও সংস্কৃতি মাফিয়া, মানে অভিক মজুমদাররা যদি সংস্কৃতি মাফিয়া না হয় তাহলে আর কারা হবে? নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।